বন্ধুরা, ভয়েস অফ বিথি চ্যানেল থেকে আমি মিষ্টি মনি। নিত্য নতুন রোমান্টিক ভালোবাসার গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। লাইক এবং কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ। নাকমুখ কুচকে নিল কথাগুলো বলে, কিন্তু পর মুহূর্তে এই ঠোঁট দুটো কিঞ্চিত ফাঁকা হয়ে গেল লোকটির মুখশ্রী দেখে। স্যার আপনি? কপাল ভাঁজ দেখা যায়, তুর্যের জহুরির ন্যায় পরক করছে কণ্ঠকে। শুকনো ঢোকিলে নেয় কণ্ঠ, এখানে ওনাকে মোটেও আশা করেনি সে। আচ্ছা, তার সাথে এসব কি হচ্ছে? ঘুরে ফিরে স্যারের সামনেই খারাপ হতে হলো। ইস, কি বিশ্রী ব্যাপার। তুর্য বিনা বাক্যে উঠে হাঁটতে লাগলো। ওনাকে চলে যেতে দেখে কণ্ঠ উঠে দাঁড়ালো, দৌড়ে গিয়ে ওনার সামনে দাঁড়িয়ে পড়ে। ভ্রু নাচিয়ে কি জিজ্ঞাসা করে তুর্য, জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে চাপা স্বরে বলে কণ্ঠ, আমি সরি স্যার, আসলে আমি বুঝতে পারিনি আপনি ছিলেন। পকেটে হাত গুজে ফুস করে শ্বাস নিয়ে বলল তুর্য। আচরণ ঠিক করো। হাঁটতে লাগলো, পলকহীন চোখে তাকিয়ে আছে কণ্ঠ। কি খারাপ আচরণ করলো সে? সব সময় তার সাথে এত রুড বিহেভ করার কারণ খুঁজে পায় না সে। দীর্ঘশ্বাস ফেলে উল্টো পথে হাঁটতে লাগলো কণ্ঠ। কিছু মানুষ ভীষণ রকমভাবে অদ্ভুত হয়, যাদের বোঝা মুশকিল। নিজেদের মতো থাকতে দেওয়াই ভালো, এবং আমাদের উচিত তাদের থেকে দূরত্ব বজায় রাখা। হ্যাঁ, আজ থেকে এই তুর্য খান নামে লোকটির থেকে দূরে থাকবে। প্রয়োজনে ক্লাস করব না, তাতেও যদি মার্কস কম আসে তাতেও সমস্যা নেই। এমনিতেই আর পড়াশোনা হবে কিনা জানি না। বিয়ে হয়ে গেলে মেয়েদের পড়াশোনা করতে দেয় না তেমন একটা। আজকে এই গায়ে হলুদের অনুষ্ঠান ভাবতেই চমকে উঠল কণ্ঠ। চোখে পানি চিকচিক করছে, বুকের ভেতর ধরফর করে উঠল। এত তাড়া কিসের? সবাই যেন ওকে বিদায় করার জন্য উঠে পড়ে লেগেছে। সকাল সকাল ঘুম থেকে উঠে নিজের গায়ে হলুদ সম্পর্কে জেনে কার এমন অনুভূতি হতে পারে তা ঠিক জানা নেই কণ্ঠের। হলুদ রঙের শাড়ি পরে স্টেজের মধ্যমণি হিসেবে বসে আছে কণ্ঠ। কি থেকে কি হচ্ছে কিছুই আন্দাজ করতে পারছে না। কয়েকবার রিয়ার সাথে কথা বলতে চাইছিল, কিন্তু পারল না। রিয়াকে সকাল থেকে খুঁজেই পাচ্ছে না। কিছু দূর চোখ যেতেই সামনে দাঁড়িয়ে থাকতে দেখলো সোহাকে। হালকা মিষ্টি কালারের লেহেঙ্গা পরেছে, ওর পাশেই দাঁড়ালো তাহিয়া। সেও হলুদ রঙের একটা লেহেঙ্গা পরেছে। তারিফ সান নাচতে নাচতে ওর কাছে এগিয়ে আসছে। আহা ওহো, আহা ওহো। সানের গান শুনে গায়ে আগুন লাগার মতো ফিল হচ্ছে কণ্ঠের। তারিফ কণ্ঠের মাথায় চাটি মেরেই বলল, কিরে কণ্ঠ, কাল থেকে তুই একটা মহিলা, হু হু। কণ্ঠ ধমক দিয়ে বলল, এই দেখ, তোরা আমার সাথে কথা বলিস না, ভালো হবে না বলে দিচ্ছি। সান অসহায় দৃষ্টিতে তাকে কণ্ঠকে উদ্দেশ্য করে বলে, কণ্ঠ, সিরিয়াসলি তুই বিয়ে করবি? তাও আমাকে রাখছি। সবাই একে অপরকে নিয়ে হাসাহাসি করছে, কিন্তু তবুও কণ্ঠের ভালো লাগছে না। সে জানে সবাই ওর মন ভালো করার জন্য এটা সেটা করছে। ফ্লাইটের জন্য অপেক্ষা করছে সহিতা। এমার্জেন্সির জন্য তাড়াতাড়ি আমেরিকা যেতে হবে তাকে। ওর পাতানো আঙ্কেল তরিকুল মির্জা সহিতাকে বলেছে আজকে ফ্লাইটের টিকিট নিয়ে তাড়াতাড়ি আসতে। এত তাড়াহুড়ো করার কারণ কাউকে জানাতে পারেনি যাওয়ার কথাটা। মেহেদি হাতে ছুঁয়ে দিচ্ছে তনয়া আহমেদ। এরপর পার্লার থেকে আসা মেয়েগুলো সবাইকে মেহেদি লাগিয়ে দিচ্ছে। কণ্ঠের বন্ধুরা সবাই আজ এখানেই থাকবে, একেবারে বিয়ের পর যাবে। সান এসে কণ্ঠের পাশে বসে পড়ল। ভাই স্যার কিন্তু সেই সুন্দর বল, আর যাই হোক হ্যান্ডসাম ছেলে। তারিফ ভাবলেশীন ভাবেই জবাব দেয়, ওর জামাই প্রফেসর, এখানে তো ওরই ভালো লাভ হলো, আমাকেও কিছুই হলো না। তারিফের কথায় কণ্ঠ বেশ আন্দাজ করতে পারলো তার বিয়ে যার সাথে হচ্ছে সে প্রফেসর। শব্দ কর্ণ স্পর্শ করতেই তুর্য খানের মুখশ্রী ভেসে উঠল। মুহূর্তের মধ্যে এলোমেলো দৃষ্টি নিক্ষেপ করলো আশেপাশে। তাহিয়া উৎফুল্ল কণ্ঠে বলে ওঠে, তুর্য স্যার তো। আর কিছু বলার আগেই থামিয়ে দিল কণ্ঠ। ওনার সম্পর্কে কিছু বলিস না প্লিজ, ভালো লাগছে না। বলেই উঠে গেল কণ্ঠ। ওর হঠাৎ মাথা গরম হওয়ার কারণ কেউ ধরতে পারল না। হঠাৎ করে তারিফ রিয়াকে টেনে নিয়ে গিয়ে গান গেয়ে ওঠে। আসসালামু আলাইকুম বেয়ার সাহেব। রিয়া খিলখিল করে হেসে বলে,
ওয়ালাইকুম সালাম। বেয়াই সাহেব, কেমন আছেন বেয়ান সাহেব? বুকে বড় জ্বালা। কিসের জ্বালা বেয়াই সাহেব? নয়া প্রেমের জ্বালা। হঠাৎ এত পুরনো গান শুনে সবাই হেসে ওঠে, এমনকি রিয়া তারিফের সাথে যোগ দেয়। কণ্ঠকে হাসতে বাধ্য করে এক প্রকার ওদের কাজকর্ম। হরেক রকম তাজা ফুল দিয়ে সাজানো হয়েছে রুম। বিছানার মাঝামাঝি গুটিসুটি হয়ে বসে আছে কণ্ঠ। বুকের ভেতর ধরফর করছে কেমন। এটা কেমন অনুভূতি বোধগম্য হচ্ছে না কণ্ঠের। নিজের কলেজের প্রফেসরের সাথে বিয়ে হয়েছে, ভাবা যায় না। যার থেকে দূরে যেতে চাইছিল তার কাছেই আসতে হয়েছে তুর্য খান। এখন ওনার সাথে নাম জুড়ে গেছে। দীর্ঘশ্বাস ফেলল কণ্ঠ। বিয়ের পর এ বাড়িতে পা রাখতেই সবকিছু তার কাছে পরিষ্কার হয়ে গেছে অহনা খানকে দেখে। কি হবে এখন? উনি বা কেন বিয়েতে রাজি হলেন? নানা চিন্তা করছে কণ্ঠ। তার মধ্যে দরজা খুলে কেউ ভেতরে প্রবেশ করলো। তাতে ভয়ের মাত্রা বেড়ে গেল কণ্ঠে। নিজের আরও খানিকটা গুটিয়ে নিল। ভয় হচ্ছে তার। আগে তো কলেজে সারাদিন বকাঝকা করতো, এখন বাড়িতে কি করবে কে জানে। তুর্য ভেতরে এসে ওয়ার্ড্রপ থেকে ট্রাউজার আর একটা কালো রঙের টি শার্ট নিয়ে ওয়াশরুমে চলে গেল। মাথার ঘোমটা সরিয়ে পিট পিট চোখে আশপাশ দেখল কণ্ঠ। তুর্য যাওয়াতে যেন স্বস্তি পেল। কিছুক্ষণ পর তুর্য আবার এলো, সঙ্গে সঙ্গে ঘোমটা দিয়ে দিল। কণ্ঠ স্ফীত কণ্ঠে বলল তুর্য, ওয়াশরুম ওদিকে গিয়ে ফ্রেশ হয়ে আসো, কিন্তু তারপর আমার তোমার সাথে কিছু কথা বলার আছে। ফট করে উঠে দাঁড়ালো কণ্ঠ। ঘোমটা সরিয়ে অসহায় দৃষ্টিতে তাকায় তুর্যের দিকে। তুর্য নির্নিমেষ চেয়ে আছে তার দিকে। কণ্ঠ কান্নারত কণ্ঠে বলল, স্যার গো, সত্যি আমি জানতাম না আপনার সাথে আমার বিয়ে। দয়া করে আমারই ছেড়ে দেন। চোখ মুখ শক্ত করে নেয় তুর্য। কিয়ৎক্ষণ পরক করে কণ্ঠকে পর মুহূর্তেই বলল, যাও ফ্রেশ হয়ে আসো। কণ্ঠ তাড়াহুড়ো করে ওয়াশরুমে ঢুকতে গিয়ে ঠাস করে ফ্লোরে হুমড়ি খেয়ে পড়ে। ও মা গো, আমার কোমর! ইস! তুর্য তড়িৎ গতিতে এগিয়ে গেল ওর কাছে। কণ্ঠ ফ্লোরে বসে কাতরাচ্ছে। তুর্য কপাল চুলকে নেয়, অতঃপর টুক করে কোলে তুলে নেয় কণ্ঠকে। এক অজানা শিহরণ বয়ে যায় তার সঙ্গে। তার অঙ্গে এলোমেলো দৃষ্টি ফেলতে থাকে চারিদিকে। অস্বস্তি লাগছে তার। এই প্রথম কোনো পুরুষের এতটা কাছাকাছি সে। হৃদয় যন্ত্রটা যেন ভেতর থেকে বেরিয়ে আসবে। বিছানায় শুয়ে দেয় তুর্য কণ্ঠকে। মেয়েটা খুব বেশি চঞ্চল। ধীরে সুস্থে গেলে কি হতো? আসলেই তুমি একটা ইডিয়েট। মাথা নুইয়ে নেয় কণ্ঠ। এটা হয়তো পৃথিবীর অষ্টম আশ্চর্য হবে, পর্দার নতুন বউকে প্রিয়তমার বদলে ইডিয়েট বলল। বা এটাও হতে পারে বউ বাসর ঘরে হুমড়ি খেয়ে চিটপটাং হয়ে গেছে। তুর্য মলম নিয়ে এসে এগিয়ে দেয় কণ্ঠর হাতে লাগিয়ে নিতে। কণ্ঠ চেষ্টা করে কিন্তু আফসোস সফল হয়নি। অতঃপর তুর্য কোমরের কাছে কাপড় খানিকটা সরিয়ে আলতো করে ক্রিম লাগিয়ে দেয়। তাতে যেন প্রাণ পাখি এখনই বেরিয়ে যাবে এমন অবস্থা কণ্ঠের। শ্বাস ফেলতে পারছে না। ভাগ্যিস লেহেঙ্গা পরেছিল, তাই এত কোমর উন্মুক্ত ছিল। যদি শাড়ি পরতো, ভাবতে এই বুকটা দুঃখ করে উঠল কণ্ঠের। মধ্যখানে কিঞ্চিত দূরত্ব রেখে তুর্য শুয়ে পড়ে আর কড়া গলায় বলে দেয় কণ্ঠকে, যদি কিছু প্রয়োজন হয় তাহলে যেন ডাকে। একা কিছু করতে গিয়ে যেন কোনো অঘটন না ঘটিয়ে বসে। রাতের দিকে বেশ হাঁসফাঁস লাগছিল কণ্ঠের। এভাবে লেহেঙ্গা পরে ঘুমানো যায়? একদম নয়, কিন্তু কি করার। অতঃপর তার থাকতে পারল না কণ্ঠ। আলতো হাতে তুর্যকে ডাকলো। স্যার শুনছেন? স্যার, আপনি কি ঘুমিয়ে গেছেন? তুর্য পাশ ফিরে আচমকা জাপটে জড়িয়ে ধরে কণ্ঠকে। চোখ দুটো যেন এখনই মণিকোঠা থেকে বেরিয়ে আসবে। তুর্যের গরম নিঃশ্বাস ঘাড়ে উপচে পড়ছে। কণ্ঠের কিছু অনুভব করছে কণ্ঠ। চেষ্টা করছে তুর্যকে সরানোর, কিন্তু তাতে যেন তুর্যের হাতের বাঁধন আরো দৃঢ় হয়। বৃথা চেষ্টা না করে ওভাবেই শুয়ে থাকে কণ্ঠ। আজকে আর ঘুম আসবে না তার। মেয়েটার কথা বড্ড মনে পড়ছে গো। তনয়া আহমেদ আহাদ আহমেদের প্লেটে খাবার দিতে দিতে মনমরা হয়ে কথাটা বললেন। চাপা দীর্ঘশ্বাস ফেললেন আহাদ আহমেদ। যেটা হয়েছে ভালোর জন্য হয়েছে তনয়া, কণ্ঠ তো আর অসুখী হবে না। তনয়া আহমেদ মাথা নাড়িয়ে বলল, তা ঠিক।
আনিকা আহমেদের রান্নাঘরের আড়াল থেকে সবটা শুনলেন। মুখে বাঁকা হাসি ছিল, মনে মনে আওড়ালো, যা হয়েছে ভালোই হয়েছে, আপদ বিদায় হলো। কিন্তু যদি আমার মেয়ে দেশে থাকতো, আর তখন বিয়ে আমি কিছুতেই হতে দিতাম না। কিন্তু ভাগ্য ভালো, আমার মেয়ে জামাই নিয়ে বিদেশে আছে। কলেজের ক্যাম্পাসে বসে আছে রিয়া, সোহা, সান, তাহিয়া, তারিফ। সবাই কণ্ঠকে ভীষণ মিস করছে। ভাই, একটা আইডিয়া আসছে। সবাই জিজ্ঞাসা দৃষ্টিতে তাকায় তারিফের দিকে। তারিফ 32 পাটি দাঁত দেখিয়ে বলে, কাল তো আমাকে কণ্ঠের ছিল, মানে বাসরাত। সান ভাবলেশহীনভাবে বলল। হ্যাঁ তো। তারিফ বলল, তাহলে নিশ্চয়ই ওরা এখনো ঘুমাচ্ছে। সোহা বিরক্ত নিয়ে বলল, তারিফ যা বলার সরাসরি বল না। তাহিয়া বলল, আহা, তোরা বুঝতে পারছিস না, ওরা ঘুমিয়ে আছে, তার মানে ওদের মধ্যে কিছু কিছু হয়েছে। চল ফোন করে বিরক্ত করি। তাহিয়া ছট করে ফোন বের করে কণ্ঠের ফোনে কল করলো। ওকে থামিয়ে রিয়া বলে উঠল, এটা ভুলেও করিস না। যদি দুর্জয় স্যার মানে দুলাভাই ফোন ধরে আমাদের আচ্ছা করে শুনিয়ে দেয় তখন? মুহূর্তে চুপসে গেল তাহিয়া। সানডেভিল মার্কা হাসি দিয়ে ফোন বের করলো। ভ্রু কুচকে নেয় রিয়া। সূর্যের তেজস্ক্রিয় রশ্মি পর্দা ভেদ করে মুখের উপচে পড়ছে কণ্ঠের। নাক মুখ খিচিয়ে বন্ধ করে নেয় সে। উঠতে গিয়েও পারল না, মনে হচ্ছে ভারী কিছু ওর উপর রাখা আছে। পিট পিট চোখে তাকায় সে। মুহূর্তে লজ্জারা এসে ভিড় জমায় তার গালে। তুর্য বেঘরে ঘুমাচ্ছে, শরীরের পুরোটা ভার যেন তার উপর ছেড়ে দিয়েছে। কণ্ঠ নড়েচড়ে উঠল। তার মধ্যে ঘুম থেকে উঠে পড়ে তুর্য। হঠাৎ কণ্ঠকে সামনে দেখে কিঞ্চিত চমকে ওঠে, কিন্তু তা বেশিক্ষণ স্থায়ী হয় না। বিছানা থেকে উঠে বড় বড় পা ফেলে ওয়াশরুমে চলে যায় সে। কণ্ঠ বেশ কষ্ট করে বিছানা থেকে উঠে বসতেই টুং টুং শব্দ করে ফোন বেজে উঠল। স্ক্রিনে জলজল করছে সানের নাম্বার। ঠোঁট কামড়ে ধরে কণ্ঠ, ওরা যদি কিছু জিজ্ঞেস করে তাহলে কি বলবে? ইস, কি লজ্জা! বেজে বেজে কেটে যায় কল। আবার ফোন করে সান, কিন্তু কণ্ঠ ইচ্ছে করে ধরল না। উপরন্ত ফোন বন্ধ করে সাইড টেবিলে রেখে দেয়। যা ফোন বন্ধ করে দিল। সানের চুপসে যাওয়া মুখখানি দেখে সবাই হু হু করে হেসে উঠল। সোহা ধমক দিয়ে বলল, এবার চল ক্লাসে যাই। সবাই ক্লাসের উদ্দেশ্যে রওনা দেয়। ফ্রেশ হয়ে বিছানায় বসে আছে কণ্ঠ। ভীষণ ভয় হচ্ছে তার। কিছুক্ষণ আগেই তুর্য তাকে ওয়াশরুম পর্যন্ত এগিয়ে দিয়ে এসেছে। এরপর প্রয়োজনীয় সব কিছু দিয়েছে। কোমরে এত ব্যথা নিয়ে শাড়ি পরা একদম সম্ভব নয়, তাই তুর্য কণ্ঠকে সালোয়ার কামিজ এনে দিয়েছে। সেগুলো পরে চুপচাপ বসে আছে সে। এখনও বিশ্বাস হচ্ছে না তুর্য খান তার স্বামী। দরজায় টোকা পড়তেই সেদিকে খেয়াল করে কণ্ঠ। ভাবি ভেতরে আসবো? হঠাৎ নূরের গলা শুনে একটু নড়ে চড়ে বসল কণ্ঠ। নূর তুর্য খানের ফুফাতো বোন। বিয়ে উপলক্ষে 2 দিন হলো এসেছে। কণ্ঠ আলতো স্বরেই বলল, এসো। নূর অধর টেনে সৌজন্যমূলক হাসি উপহার দেয় কণ্ঠকে। হাতে একটা ডালা নিয়ে কণ্ঠের পাশে ফট করে বসে পড়ে। ভাবি এই যে শাড়ি, তাড়াতাড়ি তৈরি করতে বলেছে মামি। কিছুক্ষণে মেহমান আসবে তোমাকে দেখতে। কণ্ঠ নূরের দিকে তাকিয়ে আছে নির্নিমেষ। নূর আবারও হেসে বলল, চলো ভাবি, আমি তোমাকে সাহায্য করছি। কণ্ঠ ফট করে বলে উঠল, না না, আমি পারবো। নূর কণ্ঠের আটকে ওঠার কারণ আন্দাজ করতে পারল না। কেন, কি হয়েছে ভাবি? কণ্ঠ থতমত খেয়ে বলল, না তেমন কিছু না, আমি পারবো। নূর স্মিত হেসে বলল, কিন্তু ভাইয়া তো বললো তোমার সাহায্যের প্রয়োজন, তোমার নাকি কোমরে ব্যথা। চমকে ওঠে কণ্ঠ। লোকটা সব বলে দিল। ইস, এখন নূর কি ভাববে? এটা ভাবতেই লজ্জায় লাল হয়ে উঠেছে কণ্ঠের গাল। অতঃপর নূর কণ্ঠের গালে এক হাত দিয়ে বলল, লজ্জা পাওয়ার কিছু নেই। দেখো, সম্পর্কে আমি তোমার ছোট, কিন্তু বয়সের দিক দিয়ে বড়। আমি জানি কেন তোমার অস্বস্তি লাগছে, তাই আমি সব বুঝতে পারি। আচ্ছা ঠিক আছে, আমি বাইরে অপেক্ষা করছি। নূর বের হয়ে যায়। কণ্ঠ লজ্জায় লাল টমেটোর মতো হয়ে গেছে। মনে মনে তুর্যকে যা ইচ্ছে বকা দিচ্ছে। এভাবে লজ্জা পেতে হচ্ছে। গধূলির সন্ধ্যা। পশ্চিম আকাশে সূর্য ঢলে পড়েছে। পাখিরা কিচিরমিচির শব্দ করে উড়ে যাচ্ছে নিজেদের বাসায়।
ছাদের কার্নিশ ঘেঁষে দাঁড়িয়ে আছে কণ্ঠ। এই সময় প্রায়ই সে ছাদে যায়, আজও তার কোনো ব্যতিক্রম হয়নি। হঠাৎ বলিষ্ঠ দুটো হাত কণ্ঠকে আঁকড়ে ধরল। শ্বাস নিতে ভুলে গেল যেন মুহূর্তের মধ্যে। হৃদয় স্পন্দন বেড়ে গিয়েছে। নিশ্চুপ হয়ে দাঁড়ায় কণ্ঠ। কেউ একজন থুতনি ঠেকায় কণ্ঠের ঘাড়ে। মানুষটিকে দেখা মাত্র যেন চমকে ওঠে কণ্ঠ। কি করছেন আপনি স্যার? তুর্যের কোনো ভাবান্তর নেই। নিশ্চুপ হয়ে জড়িয়ে ধরে আছে কণ্ঠকে। কণ্ঠ আগের ন্যায় ভয়ার্ত কণ্ঠে জিজ্ঞাসা করে উঠল, কি করছেন? প্লিজ সরুন। তুর্য যেন নিজের বলিষ্ঠ হাতের বাঁধন মুহূর্তে দৃঢ় করে নেয়। বিয়ে হয়েছে, রাইট? ইউ আর মাই লিগ্যাল ওয়াইফ। ওয়াইফ শুনে গাল গরম হয়ে ওঠে কণ্ঠের। ওনাকে একদম অচেনা লাগছে। এই সেই প্রফেসর যে কিনা কলেজের সবচেয়ে গম্ভীর মানুষ, আর আজকে তার এমন আচরণ। তুর্য নিজের দিকে ঘুরিয়ে নেয় কণ্ঠকে। তখনও কণ্ঠ নিচের দিকে তাকিয়ে আছে। ওনার চোখে চোখ রাখার সাহস হচ্ছে না একদম। তার কারণ একটা সময় উনি কলেজের অধ্যক্ষ ছিলেন, আর এখন স্বামী। কত শত অনুভূতি জড়িয়ে আছে এক স্বামী শব্দের সাথে। তুর্য শাহাদাত আঙুলের সাহায্যে মুখে খানিকটা উপরে তুলে কণ্ঠের চোখ মুখ খিচিয়ে বন্ধ করে নেয় সে। তুর্য শাহাদাত আঙুল দিয়ে আলতোভাবে কণ্ঠের গালে কপালে ছুঁয়ে দিচ্ছে। কচ্ছপের গতিতে ঠোঁট স্পর্শ করতে যাবে, তখন আশেপাশে আজানের ধ্বনি শুনতে পায় কণ্ঠ। ফট করে চোখ খুলে তাকালো, এলোমেলো দৃষ্টি ফেলে বলল, আজান দিচ্ছে, নামাজ পড়তে হবে। কথাটা বলে দৌড়ে পালিয়ে যাওয়ার মতো করে চলে গেল কণ্ঠ। কিছু বলার সুযোগ দিল না তুর্যকে। তুর্য কপাল চুলকে একইভাবে তাকিয়ে থাকে কণ্ঠের যাওয়ার পথে। ফোন হাতে নিতেই দেখলো তনয়া আহমেদ ফোন করেছে কণ্ঠকে। স্মিত হাসল সে। না, আজ আর কল করবে না। কাল গিয়ে একেবারে অবাক করে দেবে সবাইকে। ফোন রেখে মাত্র ওয়াশরুমে যাবে, তখনই নূর এসে জানান দিল শাহিনা খানকে ডাকছে, আর সাথে এটাও বলল যাতে মাথায় ভালো করে আঁচল দিয়ে তারপর যেন যায়। কণ্ঠ ফুস করে শ্বাস নিয়ে শাড়ির আঁচল মাথায় দিয়ে ড্রয়িং রুমে যায়। সোফায় বসে আছে শাহিনা খান। ওনার পাশেই বসেছে শাহিন খান এবং ঐশী রহমান। ঐশী বারংবার আর চোখে তাকাচ্ছে কণ্ঠের দিকে। কণ্ঠের পাশে দাঁড়িয়ে আছে নূর। মুখে তার স্বভাবসুলভ হাসি ঝুলে আছে। অহনা খান চায়ের ট্রে তুলে দিলেন শাহা খানের হাতে। উনি ট্রে এনে সেন্টার টেবিলের ওপর রেখে সাইডে গিয়ে দাঁড়ায়। শাহিনা খান চায়ের কাপে চুমুক দিয়েই বলল, দেখো বড়নাথ বউ, বাপের বাড়ি যাইতেছো ঠিক আছে, কিন্তু বেশি থাকতে পারবা না, কইয়া দিলাম। কাল যাইবা, বিকেলেই যেন বাড়িতে দেখতে পাই। মুহূর্তেই মুখ চুপসে গেল কণ্ঠের। মাত্র কয়েক ঘন্টার জন্য যাবে। অহনা খান ব্যাপারটা বুঝতে পেরে শাহিনা খানকে বললেন, আম্মা, এটা কি বলেন? মেয়েটা দুদিন পর যাচ্ছে, নিজের বাড়ি একটা দিন থাকবে না? শাহিনা খান অহনা খানকে ধমক সহকারেই বলে ওঠেন, দেখো বড় বউ, তুমি এইসব কইয়া কইয়া ওদের পা বাড়াতে সাহায্য কইরো না বললাম। ঠিক আছে, একটা দিন থাকতে পারবো, কিন্তু সকালেই যেন বাড়িতে দেখবার পাই। কণ্ঠ এদিক সেদিক মাথা নাড়ালো। শাহিনা খান লাঠির সাহায্যে উঠে দাঁড়ালো। শাহিন খান মায়ের হাত ধরে ওনাকে ঘরে নিয়ে যেতে সাহায্য করে। ব্যালকনিতে দাঁড়িয়ে আছে নীলা। সকালের সেই পরিবেশ ভীষণ ভালো লাগে তার। বলিষ্ঠ দুটো হাত নীলার কোমর চেপে ধরে আবেশে চোখ বুঝে নেয় নীলা। শাফিন নীলার ঘাড়ে মুখ গুজে বলল, আই লাভ ইউ। নীলা নৈশব্দে হেসে জবাব দেয়, আই লাভ ইউ ইনফিনিটি। এবার গিয়ে ফ্রেশ হয়ে খেয়ে অফিস যেতে হবে তো। শাফিন মাথা চুলকে বলে, যেতেই হবে। নীলা চোখ পাকিয়ে বলল, এখানে কেন পাঠানো হয়েছে এভাবে বললে কিন্তু আমি ফোন করে বাড়িতে সব বলবো। শাফিন ঠোঁট কামড়ে ধরে। ওর চাহনি অন্য কিছু ইশারা করছে। নীলা দু কদম পিছিয়ে যায়। শাফিন হেসে বলে, এখনো লজ্জা পাও? নীলা মুখ বাঁকিয়ে বলল, আপনি কি যাবেন? এমনিতেই রাতে আমাকে ঘুমাতে দেন না, এখন আবার দুষ্টুমি। শাফিন আবারও নীলাকে আলতো হাতে আলিঙ্গন করে বলে, আমার বউটা এত মিষ্টি, তাহলে তাকে ছেড়ে কিভাবে থাকি বলো? ওহ ছাড়ুন তো, এখন যান। শাফিন ওয়াশরুমে চলে যায়। নীলা ওয়ার্ড্রপ থেকে জামা বের করে রাখে। আধভেজা অবস্থায় ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে চুল ঝেড়ে নিচ্ছে তুর্য।
কণ্ঠ রুমে ঢুকেই অমন একটা দৃশ্য দেখে চমকে ওঠে, চোখ দুটো খিচিয়ে বন্ধ করে নেয়। তুর্য ঠোঁট কামড়ে হাসে। তার এমন হাসির কারণ বোধগম্য হয় না কণ্ঠের। গা জ্বলে যাচ্ছে ওর। জামা কাপড় নিয়ে ওয়াশরুমে চলে যায় কণ্ঠ। কামিজার সাথে প্লাজো পরে নেয় কণ্ঠ। বেরিয়ে আসতেই আরেক দফা চমকে ওঠে। তুর্য বই খাতা নিয়ে বিছানার উপর বসে আছে। মনে হচ্ছে যেন কারো জন্য অপেক্ষা করছে। কণ্ঠ কিঞ্চিত ভয় নিয়ে জিজ্ঞাসা করে, সালাম আলাইকুম। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। এম রোহিত, ভয়েস অফ বিতি চ্যানেলের পক্ষ থেকে এডিটর। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই যে বন্ধুরা, ভয়েস অফ বিতি চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে রাখুন।